চন্দ্রা ঘরে একা ছিল। তার মামা মামি স্কুলে গিয়েছেন। এই সুযোগে বাড়িতে একটা বিরাট ঘটনা ঘটিয়ে ফেলেছে। সে তার মায়ের সিঁদুর কৌটোটা নিয়ে ওখান থেকে খানিকটা সিঁদুর আঙুলের ডগায় মেখে এনে এক টানে লাগিয়ে দিল চন্দ্রার সিঁথি থেকে একেবারে কপাল পর্যন্ত। চন্দ্রার সঙ্গে সঙ্গে বিলাপ করে বলল, এই কি করলে বারিশটা তুমি? সর্বনাশ করে ফেললে আমার। চন্দ্রা ভয়ে কাঁপছে, ভীষণ রকম কাঁপছে, আর তার কাজল মাখা চোখ থেকে টপ টপ করে জল পড়ছে তার গালের ওপর। বারিশ ওর একটা হাত খপ করে ধরে ফেলল, তারপর শটানে চন্দ্রাকে বুকের সাথে লেপ্টে নিয়ে বলল, আমি কোনো সর্বনাশ করিনি তোমার চন্দ্র, আমি তোমায় বিয়ে করে ফেলেছি, এখন থেকে তুমি আমার বউ। চন্দ্রা কেঁদে ফেলল। বারিশ এবার কান্নারত চন্দ্রাকেই চেপে ধরল খাটের ওপর। চন্দ্রা বলল, আমি কিন্তু মরে যাব বলছি। বারিশ কিন্তু চন্দ্রার এসব অজুহাত শুনল না। চন্দ্রা কাঁদছে এবং নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে, কিন্তু পারছে না। বারিশের বলিষ্ঠ দেহ থেকে কিছুতেই সে সাড়া পাচ্ছে না। কিন্তু এতে বারিশের কি? সে মৃদু হেসে ফিসফিস করে চন্দ্রার কানের কাছে মুখ লাগিয়ে বলল, বরকনেতে লজ্জা থাকতে নেই, বুঝেছ? চন্দ্রা কথা বলল না। বারিশ এবার সর্বনাশটা করেই ফেলল। অবশ্য চন্দ্রা ভেবেছিল বারিশ ওকে একটু জড়িয়ে ধরেই ছেড়ে দেবে, কিন্তু বারিশ এই জঘন্য কাজটাই করে ফেলল। চন্দ্রা জান প্রাণ দিয়েও নিজের কুমারিত্ব টিকিয়ে রাখতে পারল না। একা একলা ঘরে পেয়ে অত কিছু করে ফেললো বারিস্তা তার সাথে। অথচ এই বারিস্তাকে কত ভালো জানতো সে। এখন বুঝতে পারছে তার বারিস্তা সত্যিকারের কোনো ভালো মানুষ নয়, সে একটা শয়তান। চন্দ্রার সারা শরীর ব্যথায় ভরে গেছে। সে কোনো মতে বাথরুমে চলে গেল। ওখানে গিয়ে মস্ত আয়নাটার সামনে নিজেকে মেলে ধরতেই দেখল একজন বিবাহিত মহিলা দাঁড়িয়ে আছে যেন আয়নার ভিতর, তার সিঁথি ভর্তি সিঁদুর। কিন্তু বাথরুমে গিয়েও তার লক্ষ্য হলো না, শয়তানটা এখানেও চলে এসছে। বাথরুমের চিটকিনিটা এতটাই দুর্বল যে বারিশ দরজা ধরে খানিক নাড়া দিতেই খুলে গেল দরজা। তারপর বারিশ নিজেও বাথরুমে ঢুকে গেল। তারপর দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে চন্দ্রাকে চেপে ধরলো বাথরুমের দেওয়ালের সাথে মিশিয়ে। তাদের ওপর ঝিরঝির করে ঝর্ণার জল পড়ছে, তারা ভিজছে। চন্দ্রা ছটপট করছে ছুটে যেতে, কিন্তু পারছে না। চন্দ্রার খারাপ লাগছে, তার পেটে অসম্ভব রকম ব্যথা হচ্ছে। তাই আস্তে করে বলল, বারিশদা, আমার খুব কষ্ট হচ্ছে। বারিশ তাকে সান্ত্বনা দিয়ে বলল, এই আর একটু। বলেই সে আরো শক্ত করে চেপে ধরল চন্দ্রাকে। চন্দ্রা ব্যথায় কোকিয়ে উঠল। ঠিক তখনই বাইরে থেকে বাথরুমে কে যেন নক করলো। চন্দ্রা ভয়ে মুচড়ে উঠল। সে মনে মনে বলল, ভগবান রক্ষা করো প্লিজ। কিন্তু তার এই ডাক ভগবান শুনলেন না। এমনি থেকেই বাথরুমের দরজাটা হঠাৎ খুলে গেল, আর তখনই দেখা গেল সামনে দাঁড়িয়ে আছেন তার মামা অমল চ্যাটার্জি এবং তার মামি ভুবন। বাবা মাকে দেখে বারিশ মোটেও লজ্জা পেল না, ভয়ও না। সে বরং তার বাবা মার সামনে দিয়েই বাথরুম থেকে বেরিয়ে ও ঘরে চলে গেল। কিন্তু চন্দ্রা বেরোতে পারল না। সে দেওয়ালের দিকে ফিরে তাকিয়ে আছে। সে এদিকে তাকাতে পারছে না, তাকালেই তো মামি দেখে ফেলবেন তার সিঁথিতে সিঁদুর। কিন্তু কথায় আছে না যে যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। চন্দ্রার বেলায়ও তেমন কিছুই হলো। ভুবন বললেন, এই চন্দ্রা এদিকে আয়। চন্দ্রা এদিকে আসছে না, সে এক পাও নড়ছে না। সে যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে ঠায় রইল। ভুবন এবার ধমকে উঠলেন, কি বলছিস শুনতে পাচ্ছিস না নাকি? এখানে কি করছিলি তোরা দুজন? চন্দ্রা কি বলবে এখন? সে লজ্জায় এবং ভয়ে মরে যাচ্ছে, আর মনে মনে বলছে, ভগবান, তোমার কাছে জীবনে যদি সামান্য পুণ্য করে থাকি, আমি সেই পুণ্যের দৌলতে তুমি আমায় এই মুহূর্তে মৃত্যু দাও। মৃত্যু কি অত সহজ? কিংবা কেউ কি কখনো নিজের ইচ্ছায় মৃত্যু ডেকে আনতে পারে? চন্দ্রাও আর যমদূতকে ডেকে আনতে পারল না। ভুবন এবার বললেন, তোকে আমি জীবন্ত চিতায় দেব রে পাপিষ্ঠা। চন্দ্রা ভয়ে থরথর করে কাঁপছে। ভুবন এগিয়ে আসছে, তার চোখ লাল লাল হয়ে উঠেছে। চন্দ্রা ঘাড় ফিরিয়ে তাকালো, তারপর চিৎকার করে কেঁদে উঠল, মেরো না মামি, মেরো না, আমার কোনো দোষ নেই, সব দোষ বারিশদার।
চন্দ্রার কথা কানে তুলছেন না ভুবন। তিনি শাড়ির আঁচল কোমরে বেঁধে এগিয়ে আসছেন, আজ মারবেন চন্দ্রাকে। চন্দ্রা এবার গলা ফাটিয়ে চিৎকার করে কেঁদে উঠল, আর তখন তার চিৎকারে জেগে উঠলেন ভুবন। তিনি সুইচ টিপে লাইট জ্বালিয়ে দেখলেন চন্দ্রা কাঁদছে, তার সমস্ত শরীর ঘামে ভিজে একসার হয়ে গেছে। তিনি তার গায়ে হাত দিয়ে বললেন, কি হয়েছে চন্দ্রা, কি হয়েছে মা তোর? চন্দ্রা চোখ খুলে দেখে তার পাশে মামি বসে আছেন। মামির চোখ শান্ত পবিত্র, তার শাড়ির আঁচল কোমরে বাঁধা নয়। তবে কি সে স্বপ্ন দেখেছিল এতক্ষণ? এত ভয়ঙ্কর স্বপ্ন মানুষ দেখে? চন্দ্রা মুহূর্তে চোখ মুছে নিল। মামি বললেন, খারাপ স্বপ্ন দেখেছিস? চন্দ্রা বলল, হ্যাঁ। কি দেখেছিস বলতো? চন্দ্রা আমতা আমতা করে বলতে পারল না তার স্বপ্নের কথা। তার লজ্জা করছে। বারিস্তার মতন এত ভালো একটা মানুষকে নিয়ে এমন স্বপ্ন দেখা তার উচিত হয়নি, এবং এই স্বপ্নের কথা কোনোদিন সে কারোর কাছে বলতেও পারবে না। চন্দ্রা মুহূর্তে একটা নতুন স্বপ্ন বানিয়ে ফেলল নিজের মন থেকেই। সে বলল, মামি, আমি দেখেছি একটা বৃদ্ধ লোক যার চেহারা খুব ভয়ঙ্কর, সে আমার দিকে এগিয়ে আসছে ছুরি নিয়ে, আর বলছে, তোকে আমি মেরেই ফেলবো আজ। আর কেমন অদ্ভুত করে লাল বড় বড় দাঁত বের করে লোকটা হাসছে, দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা। ভুবন শুনে কেমন আনমনা হয়ে গেলেন। তারপর আবার মৃদু হাসার চেষ্টা করে বললেন, এসব কিছু না মা, এমনিতেই মানুষ এমন স্বপ্ন দেখে। তুই ঘুমিয়ে যা এখন, মনে মনে ভগবানের নাম জপে ঘুমিয়ে যা। চন্দ্রার চেষ্টা করলো ঘুমাতে, কিন্তু তার চোখে কিছুতেই আর এক ফোঁটাও ঘুম এলো না। সকালবেলা ঘুম থেকে উঠে ভুবন বললেন, চন্দ্র, জামা কাপড় পরে রেডি হয়ে নে। চন্দ্রা অবাক হয়ে বললেন, কেন মামি, কোথাও যেতে হবে নাকি? ভুবন বললেন, মন্দিরে যাব। মন্দিরে কেন? আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো চন্দ্রা। ভুবন বললেন, অত জেরা করিস না তো বাপু, কাজ আছে। চন্দ্রা আর কোনো কথা বলল না। সে স্নান করে তার সবচেয়ে ভালো জামাটা পরে নিল। তারপর আয়নার দিকে তাকিয়ে দেখল কি অপূর্ব সুন্দর এক মেয়ে দাঁড়িয়ে আছে আয়নার সামনে। চন্দ্রার বিশ্বাস হতে চায় না যে সে এত সুন্দর। তার কেন জানি মনে হয় আয়নাটা তাকে লোভাতুর করার জন্য এমন সুন্দর করে দেখাচ্ছে তার চেহারা। মন্দিরে গিয়ে পুজো দিলেন ভুবন। তারপর চন্দ্রাকে বললেন, মায়ের কাছে প্রার্থনা কর। চন্দ্রা দু হাত এক করে দেবী দুর্গার সামনে নতজানু হয়ে বসে বসে বললেন, মা, মাগো, আমি যেন এমন স্বপ্ন আর কোনোদিন না দেখি। বারিস্তার মতন এমন ভালো মানুষকে নিয়ে এমন খারাপ স্বপ্ন দেখতে আমার ভালো লাগে না মোটেও। মা, দয়া করো আমায়। মা, এমন স্বপ্ন যেন আমার বাকি জীবনে আর না দেখি। এই সময় বারিশ মন্দিরের দেওয়ালে হেলান দিয়ে এক নজরে তাকিয়ে রইল চন্দ্রার দিকে। চন্দ্রার মাথার ওড়নাটা উড়ছে, বাতাসে কয়েকটা চুল ওড়না ভেদ করে বেরিয়ে আসছে বাইরে আর উড়ছে। তার ঠোঁট নড়ছে। কি সুন্দর লাগছে তাকে, কি পবিত্র লাগছে। বারিশ ভাবল, এ যেন কোনো পৃথিবীর মেয়ে নয়, স্বর্গের অপ্সরী। বারিশ তাকিয়ে আছে আর তাকিয়েই আছে, পলকই ফেলছে না মোটেও। সে অনুভব করলো তার বুকের বাঁ পাশটা কেমন কাঁপছে। এমন হচ্ছে কেন হঠাৎ তার? ভুবন অবশ্য লক্ষ্য করছেন বিষয়টা। তিনি আর চোখে তাকিয়ে দেখছেন বারিশ হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে চন্দ্রার দিকে। তিনি হঠাৎ যেন কি ভেবে মৃদু হেসে ফেললেন। মন্দির থেকে তারা ফিরল হেঁটে হেঁটে। এমনিতে বারিশের খুব লজ্জা, কিন্তু আজ কিভাবে যেন তার লাজের ঢাকনা খুলে গেল, এবং সে চন্দ্রার পাশাপাশি হেঁটে যেতে লাগলো আর কোনো একটা বিষয় খুঁজে বের করতে লাগলো চন্দ্রার সাথে কথা শুরু করার জন্য। বারিশকে কথা বলতে শুরু করতে হলো না, কথা শুরু করলো চন্দ্রাই। সে বলল, বারিস্তা, মাহমুদ ভাইয়ের সাথে তোমার কি কোনো রাগারাগি হয়েছে? বারিশ অবাক এবং অদ্ভুত চোখে তাকালো চন্দ্রার দিকে। ও হঠাৎ মাহমুদের কথা জিজ্ঞেস করলো কেন তার কাছে? মাহমুদের সাথে ওর কি? বারিশ আমতা আমতা করে জিজ্ঞেস করেই ফেলল, মাহমুদের সাথে আমার রাগারাগি হয়েছে, এটা তুই জানিস কি করে? চন্দ্রা নিজেকে খুব চতুর ভাবত, কিন্তু আজ সে ফেঁসে গেল। সে ভাবতেই পারেনি যে তার বারিস্তা সবচেয়ে বেশি চতুর। অথচ ছোট্টবেলা থেকেই দেখে এসছে তার বারিস্তা খুব চুপচাপ ভীতু টাইপের ছেলে। হঠাৎ একটা কথা মনে করে চন্দ্রা ফিক করে হেসে ফেলল। তখন বারিশ উচ্চ মাধ্যমিকে সদ্য ভর্তি হয়েছে।
সেই সময় একটা মেয়ে তাকে প্রেমপত্র দিয়েছিল। সেই প্রেমপত্র এনে সে তার মায়ের কাছে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, মা দেখো, একটা অসভ্য মেয়ে আমায় কি দিয়েছে। মামি ছেলের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। এমন বোকা ছেলে কি পৃথিবীতে আছে? সেই বারিস্তা তাকে এমন প্রশ্ন করে হকচকিয়ে দিতে পারলো। চন্দ্রাকে চুপ থাকতে দেখে বারিস্তার কাছে আরো ঘেঁষে গিয়ে বলল, কি রে, চুপ করে আছিস কেন? মামুদের সাথে আমার ঝগড়া হয়েছে, তা তুই জানিস কি করে? না, এখন যে মামুদ ভাই বাসায় আসে না, তাই ধারণা করে বলছি। চন্দ্রা কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলল। বারিশ হেসে বলল, ও আচ্ছা, তুই দেখি মস্ত বড় ধারণাবিদ হয়ে গেছিস। চন্দ্রা ফিক করে হেসে ফেলল, তারপর বলল, আমি অনেক কিছুই ধারণা করতে পারি বারিস্তা। বারিশ বুকে প্রচণ্ড সাহস জোগাড় করে বলে ফেলল, আচ্ছা, তুই কি আমার সম্পর্কেও কিছু ধারণা করে বলতে পারবি? হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা বলতো কিছু আমার সম্পর্কে। তুমি খুব ভাগ্যবান পুরুষ, তোমার বউ ভাগ্যও খুব ভালো। তোমার বউ হবে স্বর্গের অপ্সরীদের মতন সুন্দর। বারিশ দুই ঠোঁট নেড়ে কি যেন বলল, কিন্তু তা ঠিক ধরতে পারল না চন্দ্রা। ওদের সাথে হেঁটে তিনি কুলিয়ে উঠতে পারেননি। এবার পিছন থেকে ডেকেই উঠলেন তিনি, কিরে, তোরা আমায় রেখেই চলে যাচ্ছিস নাকি? ওরা দাঁড়ালো, তারপর দুজনের চোখ পড়ল দুজনের দিকে। চন্দ্রা কি ভেবে ফিক করে হেসে উঠল। বারিশের বাঁ বুকটায় তখন কেমন তোলপাড় ব্যথা শুরু হলো। সেই ব্যথায় তার চোখে জল পর্যন্ত এসে গেল। কি অদ্ভুত পুরুষ এই বারিস্তা। বাসায় ফিরে চন্দ্রা তার মামির ফোনটা খুব সাবধানে হাতে নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেল। তারপর এপাশ ওপাশ ভালো করে দেখে মাহমুদের নাম্বারে কল দিল। ওপাশ থেকে মাহমুদ ধরে বলল, চন্দ্রাবতী। চন্দ্রার যে কি ভালো লাগলো ডাকটা শুনে। সে অন্য কিছুর জন্য না হলেও শুধুমাত্র এই চন্দ্রাবতী ডাকটা শোনার জন্য মাহমুদের সাথে কথা বলতে চায় রোজ একবার হলেও। চন্দ্রা বলল, মাহমুদ ভাই, আপনি কেমন আছেন? মাহমুদ বলল, মোটেও ভালো না, তোমায় নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি। চন্দ্রা খানিক শিউরে উঠে বলল, কি স্বপ্ন? বলতে আমার লজ্জা করে যে। তবুও বলুন, বলতেই হবে। দেখেছি বারিশ তোমায়। কি? না, বলবো না। এসব কথা প্রেমিকার বউ ছাড়া কাউকে বলা যায় না, লজ্জা করে। আচ্ছা, আমায় শুধু বলে ফেলুন প্লিজ। না, বলবো না প্লিজ। দেখেছি তোমায় না বারিশ জোর করে বিয়ে করে ফেলেছে, তারপর তোমার সাথে নোংরা কাজ করছে বলে লজ্জায় মরে যেতে লাগলো মাহমুদ। চন্দ্রা অবাক হলো, এই একই রকম স্বপ্ন কিভাবে দুজন দেখে ফেললো। চন্দ্রা বলল, কি সব করেছে আমার সাথে বারিস্তা, বলুন না ভাইয়া। ছি, অসভ্য মেয়ে, আমি কিন্তু ফোন কেটে দেব। চন্দ্রা বলল, না বললে কিন্তু আমি আর আপনার সাথে কোনোদিন কথা বলবো না। মাহমুদ খানিক সময় চুপ করে রইল, তারপর বলল, আমি তো আগেই বলেছি এসব কথা নিজের বউ আর প্রেমিকাদের সাথেই বলা যায়। তাহলে আপনি কি এই স্বপ্নের কথা আপনার প্রেমিকার কাছে বলেছেন? ছি, আমার কি এসব আছে নাকি? তাহলে করেন না কেন? একটা প্রেম করে ফেলুন, প্লিজ করে ফেলুন। মাহমুদ হেসে বলল, কার সাথে করব? কেন, আপনার কোনো পছন্দের মানুষ নেই? পছন্দের মানুষ থাকলে কি প্রেম হয়ে যাবে? মানে ধরো আমি তোমায় বললাম, চন্দ্রাবতী, আমি তোমায় খুব পছন্দ করি, ভালোবাসি, তাহলে তোমার কি রিয়াকশন হবে? বলবে কি যে মাহমুদ ভাই, আপনাকেও আমি ভালোবাসি? চন্দ্রা খানিক দমে গেল, কিন্তু মাহমুদের কথাগুলো কেন জানি খুব ভালো লাগলো তার। সে কি জানি একটা কিছু বলতে চাইলো মাহমুদকে। ঠিক তখন দেখা গেল সিঁড়ি ডিঙিয়ে ছাদের দিকে কেউ একজন এগিয়ে আসছে। চন্দ্রা চতুর হরিণীর মতন মুহূর্তে ফোনটা কেটে দিয়ে সাবধানে জায়গায় রেখে দিল। তারপর গোলাপের টবের কাছে গিয়ে একটা পাতা ছিঁড়ে এমন ভাব করলো যেন সে গোলাপ গাছটার কাছেই এসেছে। ছাদে উঠে এলেন বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস অমল চ্যাটার্জির সবচেয়ে কাছের বন্ধু। পেশায় অধ্যাপক, কলেজের ইতিহাস পড়ান তিনি। তার কথাবার্তা সব ইতিহাস নির্ভর। তিনি চন্দ্রাকে ডাকেন হেলেন বলে। তিনি মনে করেন চন্দ্রা ঠিক দেবী হেলেনের মতোই সুন্দর। আর মনে মনে তিনি এটা কামনা করেন যে চন্দ্রাকে তিনি তার বড় পুত্র জয় দাসের জন্য বউ করে নেবেন। কিন্তু এই কথাটা তিনি গোপন রাখেন। অবশ্য চন্দ্রা এই লোকটাকে তেমন পছন্দ করে না। পছন্দ না করার কারণ হলো এই লোক বেশি প্রশ্ন করে, আর তার মনে হয়
ইনি একজন মানসিক রোগী। যেমন আজ এসেই বলল, হেলেন, তুমি কেমন আছো মা? হেলেন বিরস মুখে গোলাপের পাতাটা দূরে ছুঁড়ে ফেলে বলল, ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আমি ভালো নেই, কারণ মানুষ ইতিহাস নিয়ে এখন আর পড়তে চায় না। তারা চায় সায়েন্স পড়তে, ফিকশন পড়তে। আরে গাধারা, ফিকশন দিয়ে কি হবে রে তোদের? চন্দ্রা বলল, আঙ্কেল, আমিও ফিকশন পছন্দ করি, সবগুলো উপন্যাসে আমার পড়া। গিয়েছে, মাথা গিয়েছে। এসব পড়েই ছেলে মেয়ে নষ্ট হচ্ছে, ইতিহাস থেকে দূরে সরে যাচ্ছে। না আঙ্কেল, আপনি ভুল বলেছেন, অনেক উপন্যাসেই ইতিহাস আছে। কি বললে হেলেন? ভুল বলিনি, মাথা পচে একেবারে গোবর হয়ে গেছে। কোন ক্লাসে জানি পড়ো তুমি? ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। মাথায় হাত দিয়ে ছাদ থেকে নেমে যান বৃন্দাবন দাস। আর চন্দ্রা তখন বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, হায় ভগবান, তোমার দুনিয়ায় এমন মানুষও পাঠাতে হলো। বৃন্দাবন দাস চলে গেলে ছাদে উঠে আসে বারিশ। বারিশকে দেখেই চন্দ্রা হাসি মুখ করে বলে, বারিশদা, তুমি জানো পৃথিবীতে সবচেয়ে পবিত্র জিনিস কি? বারিশ খানিক ভেবে বলে, ফুল। না, ফুল না। ফুল না হলে আর কি? ভালোবাসা। বারিশের বুকের বাঁ পাশটা তখন ব্যথায় আচ্ছন্ন হয়ে যায়। সে বুকে নিজের হাত চেপে ধরে চন্দ্রার দিকে তাকায়। চন্দ্রা তখন তাকিয়ে আছে দূরের রাস্তার ওপর। বারিশ তাকে দেখে, কি সুন্দর লাগছে আজ চন্দ্রাকে। তার খুব ইচ্ছে করে চন্দ্রাকে জাপটে ধরে চিৎকার করে বলতে, চন্দ্র, তুই হলি পৃথিবীর সবচেয়ে ভগবানের দেওয়া পবিত্র সৃষ্টি। তুই হলি আমার বুকের বাঁ পাশের মৃদু কম্পন। চন্দ্র, তোকে আমি ভালোবাসি, তুই আমার ভালোবাসা চন্দ্র। কিন্তু বলতে পারে না। আর তখন কোত্থেকে একটা বাতাস ছুটে এসে ধাঁ ধাঁ করে। সেই বাতাস এত খেচর যে চন্দ্রার গোলাপ রঙের ওড়নাটা উড়িয়ে নিয়ে যায়। বারিশ দৌড়ে যায় সেই ওড়নাটা কুড়োতে, কিন্তু পারে না। সে ছাদের এতটা কিনারেই চলে যায় যে আর একটু হলে পা পিছলে পড়ে যেত। চন্দ্রা তখন তাকায় বারিশের দিকে। বারিশ ধীরে ধীরে পা ফেলে এগিয়ে আসে চন্দ্রার কাছে। চন্দ্রা হঠাৎ কেঁদে ওঠে, তার চোখে কুলকুল করে জল বয়ে যায়। চন্দ্রা জাপটে ধরে ফেলে বারিশকে, তারপর বলে, বারিশদা, তুমি আমার জন্য এত রিস্ক নিতে পারো? বারিশ বলে, মরতেও পারি। চন্দ্রা কান্না আরও বাড়ে। সে মনে মনে ভাবে, সে আর অনাথ নয়। তার মামা, তার পিতা, তার মামি, তার মাতা, আর তার বারিশ তার ভাই, আপন ভাই। বারিশের খুব ভালো লাগে তখন। সে আলতো করে ছুঁয়ে দেয় চন্দ্রার পিঠ, তারপর মুছে দেয় তার জলজ দুই চোখ। বারিশের খুব ইচ্ছে করে এভাবে সারা জনম চন্দ্রাকে বুকে ধরে রাখতে। চন্দ্রা তার বুকে এলেই বুকের ব্যথাটা কমে যায়। বারিশরা ধীরে ধীরে সিঁড়ি ডিঙিয়ে নেমে যায় নিচে। আজ দুজনের মন খুব ভালো। চন্দ্রার খুব ইচ্ছে হচ্ছে মাম্মুদকে ফোন করে বলতে, মাম্মুদ ভাই, আপনি বারিশদার সাথে শুধু শুধু ঝগড়া বাঁধিয়ে রেখেছেন কেন? প্লিজ ঝগড়াটা মিটিয়ে নিন। আপনি কি জানেন, পৃথিবীতে 10 জন ভালো মানুষ থাকলে তার মধ্যে আমার বারিশদা প্রথম হবে? চন্দ্রা খুব সাবধানে মামির ফোনটা আবার সরিয়ে আনলো। তারপর পড়ার টেবিলে বসে খুব লুকিয়ে চুরিয়ে মামুদের ফোনে কল দিতেই ওপাশ থেকে জানালো, দুঃখিত, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একবার, দুবার এবং 3বার করে কল দিল চন্দ্রা। তারপর মাম্মুদের ওপর বড্ড অভিমান নিয়ে ফোন রেখে দিল চন্দ্রা। তার হঠাৎ করে মন খারাপ হয়ে গেল। আজ আর মোটেও পড়তে ইচ্ছে করছে না তার। সে বইপত্র এলোমেলো করেই ঘুমিয়ে আছে বিছানাতে। মাঝরাত। চন্দ্রা ঘুমিয়ে আছে একা তার ঘরে। তখন কেউ এসে দরজায় ঠকঠক করে শব্দ করল। চন্দ্রা হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠল। ভয়ে তার গলা কাঠ হয়ে যেতে লাগলো। এমনিতে সে তার মামি ভুবনের সাথে ঘুমাতে চায়, কিন্তু আজ সে কি একা চাপা অভিমানে মামিকে বলেছে, আজ থেকে আমি একাই শোবো। ভুবন প্রথম রাজি না হলেও পরে রাজি হলেন। ভাবলেন, এখনো বড় হয়েছে, এখন ওর যা ভালো লাগে তাই করুক। এতটুকু স্বাধীনতা তাকে দেওয়াই যায়। দরজায় আবার শব্দ হলো। চন্দ্রা ভাবল হয়তো মামি এসছেন, কিন্তু মামি আসলে দরজায় নাক না করে ডাক দেওয়ার কথা। ভয়ে ভয়ে এগিয়ে গেল চন্দ্রা। তারপর দরজা খুলে চমকে উঠল সে। বারিশ দাঁড়িয়ে আছে দরজার সামনে। চন্দ্রা মৃদু হেসে বলল, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? ভেবেছিলাম ভূতটুত এলো নাকি।
আসলে ঘুম আসছিল না, আর একা ভালো লাগছিল না, তাই তোর কাছে এলাম। বারিশের এমন কথায় তার অবাক হওয়ার কথা, কিন্তু চন্দ্রা মোটেও অবাক হলো না। সে বলল, বেশ ভালো করেছো, আসো দুজন মিলে ছাদে যাই। আমি জানালা দিয়ে দেখেছি এত বড় চাঁদ উঠেছে আকাশে। বারিশ বলল, চল। তারপর ওরা দুজন লোহার সিঁড়ি ডিঙিয়ে উঠে গেল ওপরে। ওখানে গোলাপ বনের পাশে কামিনীর ঝাড়, কি মোহিত গন্ধ ভাসছে ওখান থেকে। ওরা দুজন কেমন মাতাল হয়ে যেতে লাগলো তখন। চন্দ্রা বলল, বারিস্তা। হুম, দেখো চাঁদটা দেখো। বারিশ তাকালো, তবে চাঁদের দিকে নয়, চন্দ্রার দিকে। চন্দ্রা বলল, তাকাও। বারিশ বলল, তাকিয়েছি তো। তুমি তো আমার দিকে তাকিয়েছো। তুই চাঁদ বলি তো তোর দিকে তাকিয়েছি। চন্দ্রা কিলকিল করে হেসে উঠল। সেই হাসি গিয়ে বারিশের বুকে কাটার মতন বিঁধল। চন্দ্রা এবার বলল, বারিস্তা, আমরা যদি ছাদের উপর এলোমেলো হয়ে ঘুমিয়ে পড়ে থাকি আর সকালবেলা মামি এসে এভাবে দেখে, তখন কেমন হবে বলো তো? খুব ভালো হবে রে, দুজনকে। কি না থাক। আচ্ছা, তোর কি কোনো পছন্দের মানুষ আছে রে চন্দ্র? আছে। কে সে? চন্দ্র ছটফট করে বলে দিল, তুমি, মামা আর মামি। বারিশ ঠিক এভাবে শুনতে চায়নি, তাই সে অন্যরকম ভাবে প্রশ্নটা করলো, আচ্ছা চন্দ্র, তোর কোনো ভালোবাসার মানুষ আছে? হ্যাঁ আছে তো। কে সে? তুমি, মামা আর মামি। ইস, এভাবে বলতে বলিনি। তাহলে কিভাবে? তোর ওইসব ভালোবাসা আছে নাকি? ওই যে দুজন ছেলে মেয়েতে হয়, তারপর বিয়ে করে। ধুর যা, আমি এসব চিনি না। বারিশের এখন কি যে ভালো লাগছে, সে মনে মনে ভাবলো, মামুদের সাথে শুধু শুধু ঝগড়া করেছে সে। কাল সকালবেলা ওদের বাসায় গিয়ে প্রথমেই ও সরি বলবে, তারপর মামুদকে সাথে করে একেবারে বাসায় নিয়ে আসবে। বারিশ এবার বলল, চন্দ্র। হ্যাঁ। আচ্ছা, তোর কি মনে আছে আমাদের ছেলেবেলার কথা? ও মা, থাকবে না কেন? আমার খুব মনে আছে। আমরা কত ঝগড়া করেছি। একবার তো তুমি আমার হাত ভেঙে দিলে। আর ওই যে ওই খেলনাটা খেলতাম ওটার জন্য। কোন খেলনাটা? বরকনে। খুব লজ্জা নিয়ে কথাটা বলল বারিশ। চন্দ্রা শুনে মোটেও লজ্জা পেল না। সে মৃদু হেসে বলল, এই বয়সে এরকম খেলা সবাই খেলে। আচ্ছা, আর একটা কথা চন্দ্র। চন্দ্রা বলল, বলো। আচ্ছা, তোর সিঁতুতে যদি কেউ সিঁদুর পরিয়ে দেয়, তবে কি তার বউ হয়ে যাবি তুই? চন্দ্রা এবার লজ্জা পেল। ওর নাই মুখ লুকাতে লুকাতে সে বলল, হ্যাঁ। আমি যদি পরিয়ে দিই তবে? চন্দ্রা ফিক করে হেসে উঠে বলল, তুমি পড়ালে হবে না। শাস্ত্রে তোমার সাথে বিয়ে হওয়ার নিয়ম নেই, থাকলে হয়ে যেতাম। চন্দ্রার কথাটা শুনে বারিশের বুকে দগদগে আগুনটা জ্বলে উঠল। সেই আগুনে তার বাঁ বুক পুড়ে ছারকার হয়ে যেতে লাগলো, আর গলা ঠেলে আসতে লাগলো কান্না। বারিশ আর কথা বলতে পারছে না। চন্দ্রা বলল, বারিস্তা, তুমি কি জানো ভালোবাসা কি? বারিশ অতি কষ্টে নিজের কান্না চেপে রেখে বলল, কি? কাউকে মনে রাখা। আর তুমি কাকে মনে রাখবে চিরদিন জানো? কাকে? যাকে তুমি হারাবে। মানুষ পেয়ে যাওয়া জিনিসের কথা কোনোদিন মনে রাখে না, কারণ সে সর্বদাই পাশে। সে মনে রাখে না পাওয়া জিনিসের কথা, কারণ না পাওয়া জিনিসটা তাকে রোজ দিন মনে করিয়ে দেয় তাকে না পাওয়ার কথাটা। বারিশের বুকটা ফেটে যাচ্ছে কান্নায়। সে নিজেকে খানিক সামলে নিয়ে বলল, তুইও কি কাউকে হারিয়েছিস চন্দ্র? চন্দ্র এই কথার কোনো উত্তর দিল না। সে বলল, চলো ঘরে ফিরি, অনেক রাত হয়েছে, মামা মামি দেখলে বিপদ হবে। বারিশের ইচ্ছে ছিল আরো অনেকক্ষণ দুজন মিলে ছাদে বসে থাকার, কিন্তু পারছে না। তার খুব রাগ হচ্ছে নিজের ওপর। রাগ হচ্ছে এই জন্য যে সে কেন চন্দ্রের রক্তের কেউ হতে গেল। সে কেন তার দূরের কেউ হলো না? দূরের কেউ হলে তো সে আজকে সার্থক হতো। তারপর দুটো ঝিঁঝি পোকার ডাক আর কামিনীর গন্ধ দূরে ঠেলে ওরা সতর্ক পায়ে নেমে যেতে লাগলো নিচে। আর আকাশের চাঁদটা ঢলে পড়ে ঝিমুতে লাগলো বেঘর ঘুমে। সকালবেলা ঘুম থেকে উঠে চমকে উঠল চন্দ্রা। ফ্রেশ হতে বাথরুমের দিকে যখন হেঁটে যাচ্ছে, তখন আচমকা ধাক্কা লেগে গেল একজনের সাথে তার। যার সাথে ধাক্কা লেগেছে সেও বাথরুম থেকেই বের হয়ে এসেছে। চন্দ্রা দু চোখ ওপরের দিকে তুলে চমকে উঠল। এত সকালে মাহমুদ ভাই এখানে কি করে এলো? মাহমুদ হা হা করে হেসে উঠে বলল, ভয় পেয়েছো? চন্দ্রা নিজেকে সামলে নিয়ে বলল, না, অবাক হয়েছি, এটা কিভাবে পসিবল? অফকোর্স পসিবল।
তোমার বরিস্তার সাথে আমার ঝগড়া মিটে গেছে, আর সেই আমাকে সকালবেলায় বাসায় নিয়ে এসছে। চন্দ্রা এদিক ওদিক লক্ষ্য করে বলল, শুনুন, এখন আর কথা বলা যাবে না, ওরা এসে দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। মামুদ হেসে বলল, কিছুই হবে না, কারণ ওরা কেউ বাসায় নেই। মানে মানে হলো বারিশ আর আন্টি গিয়েছে মন্দিরে পুজো দিতে, আঙ্কেল গিয়েছেন বাজারে, বাসায় শুধু তুমি আর আমি। চন্দ্রা তখন ইচ্ছে করছিল আনন্দে চিৎকার করে উঠতে, কিন্তু সে নিজেকে সংবরণ করে বলে উঠল, আপনি ঘরে গিয়ে বসুন, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে চন্দ্রা বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলো, তারপর হালকা সাজগোজ করলো। মামুদ তাকে দেখে বলল, তুমি খুব সুন্দর চন্দ্রাবতী। চন্দ্রা বলল, ইস, আর পাম দিতে হবে না। তোমায় আমি শুধু শুধু পাম দিতে যাব কেন? চন্দ্রা ছটফট করে বলে ফেলল, কারণ আপনি আমায় ভালোবাসেন। কথাটা বলে চন্দ্রার জিহ্বায় দাঁত কামড়ে নত হয়ে গেল। আর মাহমুদ খানিক সময় চুপ থেকে বলল, তুমি খুব ভালো চন্দ্রাবতী, কারণ তুমি আমায় সহজেই বুঝতে পেরেছ। আই লাভ ইউ চন্দ্রাবতী। চন্দ্রার চোখে জল চলে গেল, সেই জল মোটেও মুছল না, সেই জলের সাথে তার গাল বেয়ে কাজল গড়িয়ে পড়ছে। মামুদ এবার বসা থেকে উঠে চন্দ্রার দিকে এগিয়ে গেল, আর চন্দ্রার দুই চোখ তার জামার হাত দিয়ে মুছে দিতে দিতে বলল, তুমি আমায় ভালোবাসো না চন্দ্রাবতী? চন্দ্রা মুহূর্তেই মামুদকে আঁকড়ে ধরে বলল, ভালোবাসি, খুব ভালোবাসি। মামুদ এবার তার পিঠে হাত দিল, তারপর বলল, আমার জীবন মরণ। চন্দ্রা দু চোখের পাতা বন্ধ করে বলল, আমার রোমিও। তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে ওরা গেল দেওয়ালটার পাশে। এবার চন্দ্রাকে দেওয়ালে ঠেসে ধরল মামুদ। চন্দ্রা আনন্দে আত্মহারা হয়ে উঠল। ঠিক তখন দরজায় কোনো শব্দ না করেই সরাসরি ঘরে প্রবেশ করলেন অমল চ্যাটার্জি, তার হাতে বাজারের ব্যাগ। ঘরে ঢুকেই যখন তিনি নিজের ভাগ্নিকে একটা ছেলের সাথে প্রণয় দৃশ্য দেখলেন, তখন তার মাথা ঘুরে উঠল। রাগে অগ্নিশর্মা হয়ে বাজারের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে তিনি মামুদের কলার টেনে ধরে বললেন, আমার সরল মেয়েটার জীবন নষ্ট করতে এসছিস? বলে তিনি দুই চড় বসিয়ে দিলেন মামুদের গালে, আর এক হ্যাঁচকা টানে মামুদকে ঘরের বাইরে ছুঁড়ে ফেললেন তিনি। আর এদিকে ভয়ে জড়সড় হয়ে উঠেছিল চন্দ্রা। অমল এবার চন্দ্রাকে প্রচণ্ড জোরে এক ধাক্কায় ফেলে দিলেন ফ্লোরে। তারপর আর্তনাদ করে বললেন, তোর বাবা মার সাথে তোরও মরণ হলো না কেন রে পাপিষ্ঠা? ছি, একটা ছেলের সাথে। আচ্ছা, আমি মানুষকে মুখ দেখাবো কি করে বলতো? চন্দ্রা লজ্জায় এবং ভয়ে চুপিসারে কাঁদছে। সে সত্যি আগে ভাবেনি প্রেমের পথটা এতটা কঠিন, কিন্তু এখন বুঝতে পেরেছে। তার হঠাৎ ভয় হচ্ছে মাহমুদকে নিয়ে। সে কিছুতেই হারাতে পারবে না মাহমুদকে, কিছুতেই না। প্রয়োজনে মরে যাবে সে। মাহমুদ এখানে আর দাঁড়িয়ে থাকলো না। সে জানে এখানে দাঁড়িয়ে থাকলে তার আর চন্দ্রার দুজনেই বিপদ হবে। তাই সে মনে চাপা কষ্ট নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলো, আর মনে কঠিন এক সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত থেকে এক চুলও নড়বে না সে। ভালোবাসার জন্য এর চেয়েও বেশি কিছু করতে পারে। ভুবন বাসায় ফিরে আগুন হয়ে গেলেন। এমনিতেই তিনি চন্দ্রাকে খুব ভালোবাসেন, কিন্তু ছেলের সাথে এমন কুকর্ম! ভুবন রাগে কটমট করতে করতে দু হাত টেনে ধরলেন চন্দ্রার চুলের মুঠোন। তারপর বললেন, বল, কতদিন ধরে ওর সাথে সম্পর্ক তোর? চন্দ্রা কিছু বলছে না, শুধু কাঁদছে। বারিশের খুব কষ্ট হচ্ছে। চন্দ্রার কান্না তার সহ্য হয় না, তার বাঁ বুকটায় খুব ব্যথা হয়। বারিশ এবার তার মায়ের পায়ে গিয়ে পড়ল, তারপর অনুনয় করে বলল, মা, ও মা, ছেড়ে দাও ওকে, ও আর এমন ভুল করবে না। ভুবন তার ছেলেকে জীবনে এতটুকুও দুঃখ দেয়নি, ছেলের কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি। এবার তিনি কিভাবে ছেলের অনুনয় ফিরিয়ে দেবেন? ভুবন উঠে পড়ে লেগেছে চন্দ্রার জন্য ছেলে দেখায়। এই সপ্তাহ দুয়েকের ভেতরে যে করেই হোক চন্দ্রার বিয়ে দিয়ে দেবেন তিনি। সংবাদ শুনে বাসায় এলেন বৃন্দাবন দাস। এবার তার পালা। তিনি মুখ খুলে বলেই ফেললেন, বৌদি, একটা জিনিস চাইবার ছিল আপনার কাছে, বড় আশা নিয়ে এসছি। আপনি আমায় ফিরিয়ে দেবেন না বলুন? ভুবন গলার স্বর নামিয়ে এনে বলল, বলুন শুনি, দিতে পারলে দেব। বৃন্দাবন বললেন, আমার জয়টাকে তো দেখেছেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে পড়ছে, এখন ভালো একটা জবও করছে। ওর জন্য যদি আপনার ঘরের লক্ষ্মী চন্দ্রাকে চাই আমি। ভুবন বললেন, এটা তো কাঁচুমাচু করে বলার কথা না। আপনার ছেলেকে নিয়ে আগামীকাল সকালবেলা আমাদের বাসায় আসবেন। ছেলে মেয়ে দেখবে,
আর আমরা দেখব ছেলে। দুপক্ষের পছন্দ হলেই সব ঠিকঠাক করে ফেলবো। ভুবনের কথা শুনে আনন্দে বৃন্দাবন দাসের চোখে জল চলে এসে গেল। তিনি সেই জল রোকাবার চেষ্টা করে বললেন, হেলেন কোথায় আমার? হেলেন? ভুবন বললেন, ঘুমাচ্ছে। এখন না ডাকাই ভালো। বৃন্দাবন দাস খুশি মনে বাসা থেকে বের হয়ে গেলেন। চন্দ্রা কিন্তু মোটেও ঘুমাচ্ছে না, সে কাঁদছে, বালিশের পেটে মুখ ডুবিয়ে কাঁদছে। বৃন্দাবন দাস চলে গেলে ভুবন এলেন তার কাছে। এসে তার মাথায় হাত রেখে বললেন, মারে, যা ভুল করেছিস তা তো করেছিস, এখন আর এসব নিয়ে ভেবে লাভ নেই। ওই ছেলের সাথে তোর কিছুতেই পরিণয় হতে পারে না, বুঝলে? আগামীকাল তোর বৃন্দাবন আঙ্কেল আসছে জয়ের ছেলেকে নিয়ে। খুব ভালো ছেলে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, বড় জবও করে। ও যদি তোকে পছন্দ করে তুই সুখী হবি মা। ভুবন হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে সে জড়িয়ে ধরল তার মামিকে। তারপর বলল, মামি, আমি ওকে ভুলতে পারবো না, কিছুতেই ভুলতে পারবো না। এবার ভুবনের বেশ রাগ হয়ে গেল। তিনি এক ধাক্কায় বিছানা থেকে ফেলে দিলেন চন্দ্রাকে নিচে। নিচে পড়ে গিয়ে খাটের পায়ার সাথে লেগে চন্দ্রার নিচের ঠোঁট কেটে গিয়ে রক্ত ঝরছে। চন্দ্রা ওখানে পড়ে থেকেই কাঁদতে কাঁদতে বলছে, মামি, তোমরা আমায় জোর করে বিয়ে দিতে চাইলে আমি কিন্তু মরে যাব। ভুবন রাগে অগ্নিশর্মা হয়ে ওর মাথায় প্রচণ্ড জোরে একটা ঝাঁকি দিয়ে বললেন, মরে গেলেও তোকে ওই ছেলের সাথে প্রণয় হতে দেব না। মনে রাখিস, তুই সম্ভ্রান্ত ঘরের মেয়ে। চন্দ্রা তখনও কাঁদছে কাঁদছে আর বলছে, আমি ওকে ছাড়া বাঁচবো না মামি, মরে যাব বলছি, সত্যিই মরে যাব। ভুবন চন্দ্রার এইসব আকুতি আর শুনলেন না। তিনি ধপধপ করে পা ফিরে চলে গেলেন ঘর থেকে বেরিয়ে। রাতে চন্দ্রার সাথে ঘুমোতে গেলেন ভুবন। ভুবনের ঘুম এমনিতেই খুব গাঢ়। বারিশ খুব চেষ্টা করছে চন্দ্রার সাথে কথা বলতে। সে বুকে অনেকটা সাহস জুগিয়ে মাঝরাত্রে সে দরজায় টোকা দিল। সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে সে দরজা খুলে দিল চন্দ্রা। তারপর বারিশ চুপি চুপি বলল, চল, ছাদে চল। ওরা ছাদে চলে গেল। আজও আকাশে চাঁদ উঠেছে। সেই চাঁদের আলোয় চন্দ্রাকে দেখাচ্ছে মনমরা একটা পুতুলের মতন। আহারে, কি কষ্ট ওর ভেতর। বারিশ বলল, চন্দ্রা। চন্দ্রা তাকালো। তুই ভালোবাসিস না মাহমুদকে? চন্দ্রা কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে সে জড়িয়ে ধরল বারিশকে। তারপর বলল, বারিশদা, হো বারিশদা, আমি ওকে ছাড়া বাঁচব না। বারিশ ভয়ে শিউরে উঠল। তার চোখেও জল আসছে, কিন্তু সে সেই জল লুকিয়ে ফেলছে খুব সঙ্গোপনে। বারিশ এবার তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভালোবাসার জন্য সব কিছু করা যায় রে চন্দ্রা। তোর ভালোবাসা পবিত্র হলে তুই সফল হবি, আমি আছি তো। বলে কেঁদেই ফেলেছিল বারিশ, কিন্তু কিভাবে যেন সামলে ফেলল নিজেকে। আর চন্দ্রা তাকে এখনো শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার চোখের জলে বারিশের জামা ভিজে চুপসে গেছে। বারিশের কি যে ভালো লাগছে তখন। তার মনে হচ্ছে চন্দ্রা তার না হলেও তার চোখের জল তো তার চিরদিনের জন্য হবে। এই যে জামাটায় ওর চোখে জল আজ লেপটে গেল, তা আর কোনোদিনও মুছতে দেবে না বারিশ, কোনোদিনও না। ওরা ছাদে বসে অনেকটা সময় পার করলো। তারপর চন্দ্রা বলল, বারিশদা, তোমার ফোনটা একটু দেবে প্লিজ, আমি শুধু মাহমুদের গলাটি একটু শুনবো। বারিশ তার পকেট থেকে ফোন বের করে দিল। চন্দ্রা সেই ফোন দিয়ে কল দিতেই ওপাশ থেকে ধরল মাহমুদ। চন্দ্রা বলল, আমি চন্দ্রা বলছি, তুমি এত রাতেও ঘুমাওনি কেন? মাহমুদ বলল, আমার ঘুম পায় না, একদম ঘুম পায় না। কেন ঘুম পায় না কেন? তুমি আমার ঘুম কেড়ে নিয়েছো চন্দ্রাবতী, আমি তোমায় ছাড়া বাঁচব না। আমিও তোমায় ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। কিন্তু কিন্তু কি চন্দ্রাবতী? কাল আমায় দেখতে আসবে একটা ছেলে, হয়তো বিয়েও ঠিক হয়ে যাবে, কিন্তু আমি শুধু তোমায় চাই, সত্যিই তোমায় চাই। চন্দ্রা কেঁদে উঠল। ওপাশ থেকে মাহমুদ চোখ মুছল। তারপর সে বলল, কিচ্ছু হবে না, দেখো, সৃষ্টিকর্তা আছেন, তিনি আমাদের ভিতরটা দেখছেন। আমাদের ভালোবাসা সত্যি হলে কেউ আমাদের আলাদা করতে পারবে না, কেউ না। কাল যদি বিয়ে ঠিক হয়ে যায় তবে হয়ে যাক, কিচ্ছু হবে না। আমরা পালাবো, পালিয়ে যাব অনেক দূরে। কিন্তু কিভাবে পালাবো? মামিকে চেনো না তুমি। মনে রেখো, ভালোবাসার শক্তি অনেক বেশি। ভালোবাসা কোনো বাধা মানে না। তারপর কোথায় কি যেন একটা শব্দ হলো, আর বাড়ি সচকিত হয়ে বলল, এই চন্দ্রা রাখ, ফোন রাখ। চন্দ্রা আর কিছু না বলেই ফোন কেটে দিল।
বৃন্দাবন দাস তার ছেলে জয় দাসকে নিয়ে এসেছেন। জয় যতটা মেধাবী ততটা তার ছাপ চেহারায় নেই। এই অল্প বয়সে তার অনেক বড় ভুঁড়ি, দেখতেও খুব যে একটা ভালো লাগে তা না। চন্দ্রার চেহারার কাছে সে নস্যি মাত্র। কিন্তু এই ছেলেকেই পছন্দ হয়ে গেল অমল আর ভুবনের। তারা যে করেই হোক মেয়েকে ঘর থেকে বের করতে চায়, নয়তো অধর্ম করে ফেলবে পাপিষ্ঠা মেয়ে। চন্দ্রার সাজগোজ করে জয়ের সামনে আসার কথা, কিন্তু সে আসতে চাইছে না। ভুবন এবারও ভীষণ রেগে গেলেন। চোখ মুখ লাল করে তার ডান হাতটা ওপরে তুলে চর বসিয়ে দিলেন চন্দ্রার গালে। চন্দ্রার ব্যথার গাল হাত চেপে ধরে বসে পড়ল। তারপর বলল, মেরে ফেললেও মাম্মুদকে আমি ভুলতে পারবো না। কিন্তু ভুবন অত সহজ মহিলা নন। তিনি চন্দ্রাকে সাজিয়ে গুছিয়ে জয়ের সামনে নিয়ে এসে হাজির করলো। জয় ওকে দেখে পলক ফেলতে পারল না। সে ভাবতেও পারছে না ভগবান তার জন্য এমন চাঁদ সুন্দর মেয়ে রেখেছেন। জয় চন্দ্রার সাথে কথা বলার প্রয়োজন অনুভব করল না। সে বলল, আমার বাবার পছন্দই আমার নিজের পছন্দ। চন্দ্রাকে আমার পছন্দ হয়েছে। বৃন্দাবন দাস খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তিনি বললেন, বিয়ের ডেট পাকা করা হোক। ভুবন তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললেন, দিলকান খুঁজে বের করুন, আগামী সপ্তাহেই বিয়ে। তাহলে এই কথাই সই বলে মিষ্টিমুখ করে চলে গেলেন বৃন্দাবন দাস আর তার ছেলে জয়। আর হতবাক হয়ে শুধু ঠাঁই বসে রইল চন্দ্রা। আজ তার মরে যেতে ইচ্ছে করছে। মাম্মুদকে না পেলে সে সত্যি সত্যি মরে যাবে। চন্দ্রা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। কেউ তাকে খাওয়াতে পারে না। 2-4 দিন না খেয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে সে। ওর দুঃখ দেখে বারিশের বুকটা কেঁপে ওঠে, চোখ পেটে উঁকি মারে জলকোনা। তাই সে তার মাকে বলল, মা, একটা প্লেটে খাবার দাও, আমি গিয়ে চন্দ্রাকে খাইয়ে আসি, ও ঠিক আমার কথা মানবে। ভুবন ছেলের হাতে প্লেট ভর্তি ভাত আর সবজি দিলেন। সেই খাবার নিয়ে চন্দ্রার কাছে গেল বারিশ। চন্দ্রার খাবার দেখেই বলল, খাবার নয়, আমায় বিষ এনে দাও বারিশদা, আমি বিষ খেয়ে মরবো। বলেই কেঁদে উঠল চন্দ্রা। কাঁদতে গিয়েও কাঁদতে পারছে না ভালো করে সে। তার শরীর কেমন দুর্বল হয়ে এসছে, চোখ কেমন নিভে যাচ্ছে, আর চোখের নিচে জমেছে গাঢ় কালি। বারিশ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না চন্দ্রা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না বারিশদা, কিচ্ছু ঠিক হবে না। ঠিক হবে, কিন্তু ততদিনে তো তুই মরে ভূত হয়ে যাবি। মাম্মুদকে পেতে হলে তো তোকে ঠিক মতন খাওয়া দাওয়া করে বেঁচে থাকতে হবে। বেঁচে না থাকলে ওকে পাবি কি করে? চন্দ্রা আবার কেঁদে উঠল বালিশের গলা জড়িয়ে ধরে। বারিশ বলল, কাঁদিস না, এই নে ভাত খা। বলেই সামান্য সবজি দিয়ে ভাত মাখিয়ে একটা নলা তুলে ধরল বারিশ চন্দ্রার মুখের কাছে। চন্দ্রা কি কষ্টে সেই নলা মুখে নিল। তারপর খেতে আর চায় না সে, কিন্তু বারিশ জোর করে খাওয়ালো। এদিকে অনেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। ভুবন খুব চতুর মহিলা। তিনি আগেই জানতেন যে চন্দ্রা পালানোর চেষ্টা করতে পারে। তাই তিনি বিয়ের ডেটটা আরও এগিয়ে নিয়ে আসলেন এবং কোনো আত্মীয় স্বজনকেও শোনালেন না পর্যন্ত। তারপর একদিন বিকালবেলা হঠাৎ করেই বলেন, কাল তোর বিয়ে চন্দ্রা। চন্দ্রা কথাটা শুনে হাউমাউ করে কেঁদে উঠল। এখন কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সে মোটেও ভাবেনি যে এত দ্রুত সব কিছু শেষ হয়ে যাবে তার। সে মনে মনে তার ভগবানকে ডাকছে। তার ভগবান কি বিপদের দিনে তাকে সাহায্য করতে এগিয়ে আসবেন। কাল চন্দ্রার বিয়ে। রাতে চন্দ্রার সাথে শুয়েছেন ভুবন। তিনি আজ ঠিক করেছেন সারা রাত ঘুমাবেন না, চন্দ্রাকে পাহারা দেবেন। কিন্তু রাত 12টা বাজার আগেই তিনি ঘুমের কোলে ঢলে পড়লেন। এর আরও অনেক পরে তার দরজায় ঠকঠক করে কে যেন নাড়া দিল। ভুবন টের পেলেন না। চন্দ্রা তখন শুয়ে শুয়ে পরিকল্পনা করছিল খুব সহজে এবং দ্রুত কিভাবে সে আত্মহত্যা করতে পারে এমন কিছু। কিন্তু দরজার নাড়ার শব্দ শুনে কেন যেন তার মনের আশার আলো দেখা মিলল। সে চটপট বিছানা থেকে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিতেই দেখল বাইরে দাঁড়িয়ে আছে বারিশ। বারিশ বলল, চল। চন্দ্রা ভয় এবং আনন্দে কাঁদছে, কিন্তু শব্দ করছে না। সে আর দেরি না করে বলল, চলো। ওরা খুব সাবধানে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বারিশের হাতের মুঠোয় ধরা চন্দ্রার একটি হাত। তারা হাঁটছে পাশাপাশি। বারিশের বুকটা ডিপ ডিপ করে বাজছে। তার কেবল মনে হচ্ছে এই পথ যদি আর কোনোদিন না শেষ হতো। কিন্তু মিনিট 10 হাঁটার পরেই বড় রাস্তায় এসে গেল তারা। রাস্তার এক পাশে সাদা রঙের একটা মাইক্রোবাস দাঁড় করানো। সেই মাইক্রোবাসের কাছে গিয়েই বারিশ ডেকে উঠল, মাম্মুদ, মাম্মুদ।
বারিশের ডাক শুনে চটজলদি দরজা খুলে দিল মাহমুদ আর হাত ধরে টেনে নিল চন্দ্রাকে ভিতরে। তারপর বারিশের দিকে তাকিয়ে মাহমুদ বলল, তুই সত্যিই মানুষ, সত্যিকারের মানুষ। চন্দ্রার কেন জানি তখন কান্না পেয়ে গেল খুব। সে কেঁদে কেঁদে চিৎকার করে বলল, বারিশদা, আবার দেখা হবে আমাদের। তারপর ড্রাইভার স্টার্ট দিয়ে দিল গাড়ি। বারিশ 2 হাত ওপরে তুলে বিদায় জানালো। তারপর ঠায় দাঁড়িয়ে রইল অনেকক্ষণ বারিশ। আর ওরা চলে গেল ততক্ষণে অনেক দূরে। সে রাতে বাসায় ফিরে ছাদে উঠে গেল বারিশ। তার বুকটা কেমন যেন পুড়ে খাঁক হয়ে গেছে। তার ভিতরে যে মনের হারানো ভয়ঙ্কর রোগ হয়েছে, তা থেকে একমাত্র বাঁচার উপায় মৃত্যু। তার বিশ্বাস মরে গেলেই একমাত্র সে ভুলতে পারবে চন্দ্রাকে। তখন রাত প্রায় শেষ। আকাশে গোটা কয়েক তারা মিটমিট করে জ্বলছে আর কামিনী ফুল তীব্র ঘ্রাণ ছড়াচ্ছে বাতাসে। বারিশ এসব ফুল আর তাদের মায়া ছাড়িয়ে চলে গেল একেবারে ছাদের শেষ প্রান্তে। এরপর যা আছে তা শূন্য। ওখান থেকে পা ফসকে গেলেই মৃত্যু। কিন্তু বারিশ পা ফসকে পড়তে চায় না, সে চায় দ্রুত মৃত্যু। তাই সে আজ লাফাবে। তার শরীর কেমন এখন থরথর করে কাঁপছে, কান্নায় বুক ভেঙে যাচ্ছে। কেন জানি তার বেঁচে থাকতে ইচ্ছে করছে খুব। আচ্ছা, মানুষ এত কষ্টের পরেও বেঁচে থাকতে চায় কেন? কারণ মৃত্যু যে বড় ভয়ঙ্কর, তাই বারিশ মৃত্যু চেয়েও পায়নি। সে সারাটা জীবন নিজের ভালোবাসার মানুষের কথা ভেবেই কাটিয়ে দিল। এক ভালোবাসা তুলে দিল আর এক ভালোবাসার মানুষের কাছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।